জাসমিন মুখের থেকে হাত সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু চুল পরিমাণও নড়াতে পারল না হাতটা। জাসমিন আরও ছোটাছুটি করতে লাগলো। জাসমিনের ছোটাছুটি দেখে ওই অপরিচিত লোকটা জাসমিনের কানে তার মুখ একটু এগিয়ে স্লো ভয়েসে বলল, হে লেডি কিলার, এত ছুটোছুটি করছো কেন? তোমার কোনো ক্ষতি করার আমার ইচ্ছা নেই। শুধু একটাই কথা বলতে চাই, ফার্স্ট যেদিন তোমাকে দেখেছিলাম ব্যাড ড্রাইম ভেবে ভুলে গিয়েছিলাম। দ্বিতীয় দিন যখন দেখেছিলাম তখন না দেখার ভান করে চলে গিয়েছিলাম। কিন্তু আজ আমি কি মনে করে চলে যাব বা ভুলে যাব? তোমার ওই মায়াবী কাজল কালো চোখ আমাকে পাগল করার জন্য যথেষ্ট। তোমার ওই গোলাপি ঠোঁটের হাসি মাতাল করে দেয় আমাকে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ঠোঁটের নিচের ওই ছোট্ট তিলটি, যেটাকে মন চায় বারবার ছুঁয়ে দিই। অনেক স্মার্ট মেয়েরা আমার পেছনে লাইন দিয়ে আছে, আমি কোনো মেয়েকে পাত্তা দিই না, বাট তোমার মতো একটা সাধারণ মেয়েকে আমি বাকি কথা বলার আগেই থেমে গেল। লাস্টবারের মতো বলছি, আমার সামনে আর পড়বে না। যদি আমার সামনে আবার পড়ো তাহলে আমাকে তোমার জীবন থেকে কেউ সরাতে পারবে না। আমি যেটা বলি সেটাই করি, মাইন্ড ইট। শেষের কথাটা রাগী কণ্ঠে বলে জাসমিনকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রুম থেকে অচেনা লোকটি বেরিয়ে গেল। জাসমিন মাটিতে পড়ে যাওয়াতে হাতে একটু ব্যথা পেল, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে উঠে দৌড়ে বাহিরে বের হয়ে চারদিকে অচেনা লোকটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। আরে সেই অচেনা লোকটা কোথায় গেল? একটু আগেই তো এই রুমে থেকে বের হলো, কোথায় হারিয়ে গেল? কি বললো লোকটা? 3 বার নাকি আমাকে দেখেছে, আমাকে নাকি ধুধু। লোকটা একটা সাইকো, যত সব সাইকো লোক। আহ, হাতে ব্যথা পেয়েছি, এত জোরে কেউ ধাক্কা দেয় আমার হাত। সাইকো একটা। কিছুক্ষণ আগে আজমল বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। অমর, আমার ব্ল্যাক কার্ডটা বের করো। ওকে বস। 10 মিনিট পর ওমর এসে বলল, বস গাড়ি রেডি আছে, আপনাকে এখন আসতে পারেন। আজমল ওর রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আজমল আজ কালো রঙের কোট, সাদা শার্ট ও সাদা প্যান্ট পরেছে। চুলগুলো স্পাইক করা, হাতে দামি ঘড়ি, চোখে কালো রঙের সানগ্লাস, পুরাই মাফিয়া কিং। আজমল নিচে নেমে এসে ব্ল্যাক কালারের গাড়িতে উঠে বসে। আজমল ড্রাইভারের উদ্দেশ্যে বলল, গো। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেন্টারের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেল বিয়ের অনুষ্ঠানে। এমপি আজমলকে দেখা মাত্রই খুশি হয়ে যায়, ছুটে যায় আজমলের কাছে। আজমল গাড়ি থেকে বের হবার পরই সবাই হা করে তাকিয়ে থাকে আজমলের দিকে। আমার মতো গরিবের বাড়ির অনুষ্ঠানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আসতে কোনো সমস্যা হয়নি তো আপনার? না। এটা বলে ভেতরে চলে এলো আজমল। এমপি সাহেব আজমলকে স্টেজের সামনে সোফায় বসতে দেয়। আজমল সোফায় পায়ের উপর পা তুলে বসে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমপি সাহেব আজমলের সাথে কথা বলতে থাকে, কিন্তু আজমল তার কথায় কোনো পাত্তা দিচ্ছে না। হঠাৎ করেই নিহার কিছু মেয়েদের কথা আওয়াজ শুনতে পেল। সামনে তাকিয়ে দেখে আজমল আর চোখ সরাতে পারে না। একজনের ওপর চোখ আটকে যায় আজমলের। নেশা ভরা চোখে তাকিয়ে আছে আজমল। মেয়েটির দুষ্টুমিগুলো ভালো লাগছে আজমলের। যখন দেখলো মেয়েটি সেখান থেকে চলে যাচ্ছে, তখনই আজমলও মেয়েটির পিছু নিয়ে উপরের দিকে সে অন্ধকার রুমে নিয়ে যায় মেয়েটিকে। তারপর তো সব জানেনি। আজমল ওপর থেকে নেমে আর দেরি করল না, সোজা গাড়ির কাছে এসে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাসায় যেতে বলল। ড্রাইভারও দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওমরের এই ব্যাপারে একটু খটকা লাগে। আজমল বাসায় এসে গাড়ি থেকে বের হয়ে সোজা উপরে চলে যায়। কোট খুলে ফেলে টেবিলে রাখা মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে শুরু করে। একটার পর একটা প্যাক খেতেই থাকে। পুরো 1 বোতল শেষ করে জোরে চিৎকার দিয়ে ওমরকে ডাক দিতে লাগলো। অমর। ওমর আজমলের ডাক শোনা মাত্রই উপরে তাড়াতাড়ি চলে আসে। হুড়মুড়িয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। জি বস, আমাকে ডেকেছেন? ইমিডিয়েটলি দুবাইয়ের টিকিট বুক করে রাখো, কাল সকালেই আমি দুবাই যাব। গো নাও। কিন্তু বস এখানের কাজ তো। বাকি কথা বলার আগেই আজমল থামিয়ে দেয়। যেটা বলা হয়েছে সেটা করো গো। ওকে বস। ওমর চলে গেল নিচে।
আজমল আবার পুনরায় মদ খেতে শুরু করলো। জাসমিনের বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। জামা কাপড় চেঞ্জ করার সময় জাসমিনের চোখ যায় ওর ঠোঁটের নিচের তিলটার উপর। আসলে কি আমার এই তিলটা এত সুন্দর? ওই ছেলেটা তো তাই বলল। কে ওই ছেলেটা? কোথায় আমাকে আগে 2বার দেখেছিল? ধ্যাৎ, আমি কেন এগুলো ভাবছি? যেখানে মন চায় সেখানে দেখো না, তাতে আমার কি? ধুত। কি রে, বাথরুমে বসে কার সাথে বকবক করছিস? হ্যাঁ, আমার হাবের সাথে। মা, পাগলি মেয়ে। জাসমিন ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল। এদিকে আজমল কোনোভাবেই ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করেই জাসমিনের মায়াবী মুখখানা ভেসে উঠছে ওর চোখের সামনে। টেবিল থেকে উঠে বসে বিছানায় ধূপ করে শুয়ে পড়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমি মেয়েদের ঘৃণা করি, কিন্তু তোমাকে দেখে আমার মনের ভেতরে ঘৃণা জন্মায়। বাকি কথা বলার আগেই ঘুমের দেশে পাড়ি দিল আজমল। সকালে ওমরের ডাকে ঘুম ভাঙল আজমলের। আজমল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা সেরে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মা, আজ আমার আসতে একটু লেট হবে। কেন? আমি আজ কলেজে যাব না। সেদিন যেই অফিসে ইন্টারভিউ দিতে গেছিলাম সেখানে যাব, চাকরিটা হয়েছে কিনা সেটা জানার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস মা। আচ্ছা। জাসমিন একটা রিক্সা নিয়ে সেই অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যাবার পর জ্যামের কারণে বসে রয়েছে জাসমিন। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু জ্যাম ছাড়া নামগন্ধ দেখতে না পেয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো সে অফিসের উদ্দেশ্যে। আজমলের গাড়ি জ্যামে আটকা পড়েছিল, তাই এয়ারপোর্টে আসতে একটু দেরি হয়। আজমল ফোনে কথা বলে গাড়ি থেকে নেমে গাড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছিল। কথার ফাঁকে আজমল বলল, ওমর, ভিতরে গিয়ে টিকিটগুলো চেক করিয়ে রাখো। এটা বলে আবারও কথায় ব্যস্ত হয়ে পড়ে আজমল। হঠাৎ করেই কে যেন এসে আজমলকে জোরে টান দিয়ে দূরে নিয়ে যায়। দূরে যাওয়ার সাথে সাথে ধুম করে একটা শব্দ হয়। আজমল ও সেই মেয়েটি দূরে ছিটকে পড়ে। আওয়াজটা আসছিল আজমলের গাড়ি থেকে। আজমলের গাড়ি আগুন লেগে পুরো ব্লাস্ট হয়ে যায়। আজমলের আর বুঝতে বাকি থাকে না ওর গাড়িতে কারা যেন বোম লাগিয়ে দিয়েছে। চারিদিকে হইচই পড়ে গেছে। সব লোকজন ছোটাছুটি করতে লাগলো। একে একে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে লাগলো আগুন নেভানোর জন্য। আজমল উঠে যেতে নিলে সামনের দিকে চোখ যায়। অপলক দৃষ্টিতে তাকিয়েছে সেই মেয়েটির দিকে। মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছে। আজমল চোখ সরিয়ে মেয়েটিকে ডাকতে লাগলো, এই মেয়ে, এই। গম্ভীর কণ্ঠে মেয়েটির গাল ধরে ডাকতে লাগলো আজমল। কিন্তু মেয়েটির কোনো রেসপন্স পেল না। ওমর দৌড়ে আজমলের কাছে এসে বলতে লাগলো, বস, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। এই মেয়েটাকে এক্ষুনি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো, কুইক। জি বস। ওমর একজনকে কল দেওয়ার সাথে সাথে 4টা গাড়ি হাজির হলো। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ছিল। আজমল সেই মেয়েটিকে কোলে উঠিয়ে অ্যাম্বুলেন্সে শুইয়ে দিল। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, গো। আজমলের কথা শোনা মাত্রই গাড়ি স্টার্ট দিয়ে এয়ারপোর্ট থেকে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজমলকে চারদিক দিয়ে মিডিয়া ও পুলিশ ঘেরাও করে আছে। বডিগার্ডরা আজমলের কাছে কাউকে আসতে দিচ্ছে না। আজমল কালো রঙের গাড়িতে উঠে হসপিটালে যাবার কথা বলল। কিছুক্ষণ পর হসপিটালে এসে জাসমিনকে একটা ক্যাবিনে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে লাগলো। আজমলের গাড়ি এসে থামলো সেই হসপিটালের সামনে। বডিগার্ড গাড়ির দরজা খুলে দেওয়ার পর আজমল গাড়ি থেকে নেমে লিফট দিয়ে উপরে যেতে লাগলো। লিফট থেকে বেরিয়ে সেই মেয়েটিকে রাখা ক্যাবিনে চলে গেল। আজমলকে দেখা মাত্রই ভয়ে সব ডাক্তার নার্স ক্যাবিন থেকে বেরিয়ে এলো। আজমল ক্যাবিনের ভেতরে চলে গেল। বডিগার্ডরা বাহিরে দাঁড়িয়ে আছে। আজমল সোফায় বসে মেয়েটির দিকে তাকিয়ে আছে। কে তুমি? কেন বারবার আমার সামনে আসছো? আমি যে তোমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য এই কান্ট্রি থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আজ তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে হয়তো আজমল খান মানে আমি এই মাফিয়া কিংয়ের নাম ও নিশানা মুছে যেত পৃথিবী থেকে। বস, ওমরের ডাকে আজমলের ধ্যান ভাঙলো। বলো। বস, আপনার গাড়িতে বোম লাগিয়েছিল দি ইগল গ্রুপের লোক। ওরা আপনাকে মারার প্ল্যান করেছিল। বাট সাকসেসফুল করতে পারো নাই, তাই তো? জি বস। জামাল শেখের ব্যবস্থা আমি পরে করছি। এই মেয়েটির ডিটেলস। জি বস। এই ফাইলে মেয়েটির সব ডিটেলস আছে। সবুজ রঙের ফাইলটা গিয়ে দিয়ে বলল। আজমল
ফাইলটা নিয়ে খুলে পড়তে লাগলো। জাসমিন নামটা বলেই এক চিলতে হাসি ফুটে উঠল। পিট করে চোখ খুলে তাকিয়ে চারদিকে ভালো করে দেখতে লাগলো। জাসমিন আস্তে করে মাথায় হাত দিয়ে উঠে বসলো। আমি এখানে কেমন করে এলাম? এটা কোথায়? দেখে তো মনে হচ্ছে অনেক বড় ভিআইপি হসপিটাল, কিন্তু এখানে কে নিয়ে আসলো আমাকে? কি হয়েছিল? ও হ্যাঁ, গাড়িতে বোম লাগিয়েছিল যে লোকটাকে আমি বাঁচিয়েছিলাম, সেই লোকটাই বা কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না কেন। আস্তে করে নিচে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার সামনে কালো কোট পরা ইয়ার লম্বা 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। তারা আমাকে দেখে বলল, ম্যাম, আপনি বাইরে আসবেন না? ভিতরে গিয়ে বসুন। আমি বসকে ইনফর্ম করে দিচ্ছি আপনার জ্ঞান ফিরেছে। এই বসটা আবার কে? আমি উত্তরে কিছু না বলে ভেতরে চলে গেলাম। বিছানার উপরে বসে জোরে জোরে পা দুলাতে লাগলাম। কিছুক্ষণ পর কেবিনে একটা লোক প্রবেশ করলো। দেখতে বেশ হ্যান্ডসাম, ড্যাশিং, মারাত্মক ধরনের সুন্দর, একদম হিরো দেখায়। তাতে আমার কি? আমি তো তাকে দেখে পা দোলানো বন্ধ করে বসা থেকে উঠে চুপ করে দাঁড়িয়ে আছি। আর ওই লোকটা আমার সামনে সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় তা মনে পড়ছে না। আঙুল জাগিয়ে বলে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম। রাস্তায় ট্রাক, সানগ্লাস, খাম্বা। টেডি দিয়ে স্মাইল দিয়ে বলল, হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো সেই লোকটা যে কিনা রাস্তায়। আচ্ছা, যাই হোক, আমি এখানে কেন, আর আপনি বা এখানে কি করছেন? আজকে তুমি যাকে মৃত্যুর থেকে বাঁচিয়েছো সেই লোকটি আমি। ও, আপনি তাহলে সেই লোক। আচ্ছা, তারপর কি হয়েছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে করার দরকার নেই জাসমিন। আপনি আমার নামও জানেন? হাই হাই। জাসমিন, তুমি কিভাবে জানলে আমার গাড়িতে বম ছিল? রাস্তায় জ্যাম লাগার কারণে আমি যখন রিক্সা থেকে নেমে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছোট বাচ্চা রাস্তা পার হয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখানে পড়ে যায়। আমি যখন সেই বাচ্চাটাকে ধরে তুলতে যাই, তখন আমার চোখে যায় ব্ল্যাক রঙের একটা গাড়ির দিকে। সেখানে একটা লোক লুকিয়ে মাথা নিচু করে সেই গাড়ির নিচে কি যেন একটা লাগিয়ে চলে যায়। আমার সেই লোকটার হাবভাব ভালো লাগছিল না বলে আমি বাচ্চাটাকে ওপারে পৌঁছে দিয়ে সেই গাড়িটার কাছে চলে গাড়িটার কাছে যেতে লাগি, কিন্তু তখন ওই ব্ল্যাক কালারের গাড়িটা ছেড়ে দেয়। আমি দৌড়ে গাড়িটার কাছে যাই, কিন্তু গাড়িটা অনেক জোরে চালিয়েছিল। তাই আমি ব্যর্থ হয়ে একটা ট্যাক্সি নিয়ে সেই গাড়ি, মানে আপনার গাড়িটার পিছু নেই। আপনার গাড়ি এয়ারপোর্টের সামনে থেমে গেল। আমিও তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ করে ওই লোকটার দিকে চোখ যায়, যে লোকটা আপনার গাড়িতে বোম লাগিয়েছিল। আমার সন্দেহ ঠিকই ছিল যে ওই লোকটা কিছু একটা গন্ডগোল আছে। তাই আমি ভাড়া দিয়ে এক প্রকার দৌড়ে আপনার কাছে গিয়ে আপনাকে সেই গাড়ির কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথেই কি হলো তা তো জানিনি। তারপর আমার কিছুই মনে নেই। তো আপনাকে কারা মারতে চেয়েছিল, আর আমার নামই বা কিভাবে জানেন? সেটা তোমার না জানলেও চলবে। ধন্যবাদ তোমাকে আমার জীবন বাঁচানোর জন্য। আচ্ছা, আমি এখন বাসে যাব, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমার। বাহিরে আমার গাড়ি আছে, সেই গাড়ি গিয়ে বসো। আমার লোক তোমাকে বাসায় পৌঁছে দিবে। আমি একা যেতে পারবো, আপনাকে এত কষ্ট করতে হবে না। বেশি কথা বলা আমি পছন্দ করি না। যেটা বলেছি সেটা করো, যাও। জাসমিন কিছু না বলে নিচে গিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। আজমল অন্য গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা হলো। জাসমিনকে তার বাসায় পৌঁছে দিল আজমলের লোক। জাসমিন বাসার ভেতরে যাওয়ার পর জাসমিনের মা প্রশ্ন ছুড়ে দিল, কি রে জেসমিন, তোর এত দেরি হলো কেন? সেই সকালে বেরিয়েছিস আর দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, তুই এখন এলি বাসায়? মা, আমি তো আগেই বলেছি আজকে আমার ফিরতে একটু দেরি হবে, তাই আর কি। এত রাগ হওয়ার কি আছে মা? মারে, তুই এখন বড় হয়েছিস,
দেরি করে বাড়িতে ফিরলে আমার যে বড় চিন্তা হয় রে মা। আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, এখন দুটো খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা। দ্য ইগল গ্রুপ। ওহ নো, আমার প্ল্যান এবার সাকসেস হলো না। বস, আপনি এত উত্তেজিত হবেন না। আজমলকে মারার অন্য প্ল্যান করব আমরা। তোমার কি মনে হয় পরের প্ল্যানটা সাকসেসফুল হবে? অবশ্যই বস, আমি সব ব্যবস্থা করতেছি। আজমল কিভাবে বেঁচে গেল শ্যাম? একটা মেয়ে আজমলকে বাঁচিয়েছে। সেই মেয়েটার ডিটেলস খুঁজে বের করে শেষ করে দাও, ওর জন্য আমার প্ল্যানটা সাকসেস হলো না। ওকে বস, আমি আমাদের লোককে বলে দিচ্ছি। হোম। আজমল মদের গ্লাস হাতে নিয়ে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছি জাসমিনের কথা। জাসমিন, আমি তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর এটা সম্ভব নয়। তোমাকে আমার রাজ্যের রানী বানাবো। কোথাও হারিয়ে যেতে দেবো না আমি তোমাকে। তুমি হবে আমার প্রথম ও শেষ ভালোবাসা। আই লাভ ইউ জাসমিন, আই লাভ ইউ ফর এভার। সকালে জাসমিন কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে। গেটের সামনে এসে জাসমিন থমকে যায়। জাসমিন দেখতে পেল কালকে সেই 5 জন লোক ও বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। জাসমিন হেঁটে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি এখন এইখানে? আমি তো এখনো টিউশনের টাকা হাতে পাইনি, এবারে ভাড়া দিতে একটু দেরি হবে। আরে মা, ভাড়া নিয়ে তুমি কোনো চিন্তা কইরো না, তোমাগো বাসার ভাড়া আর দিতে হইব না। কেন আঙ্কেল, কি হয়েছে? আরে এই যে সাহেবগো দেখতেছো, তাদের বস ওই তোমাগো বাসার ভাড়া দিয়া দিছে, আর কইছে তোমাগো থেকে যেন বাসা ভাড়া না নেয়। জাসমিন এই কথা শুনে বডিগার্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দেখুন, দয়া দেখাতে আসবেন না, আমি আপনাদের সাহায্য নিতে চাই না। আপনারা আপনার বসে গিয়ে বলে দিবেন এই জাসমিন কাউকে কোনো উপকার করে তার বিনিময়ে টাকা বা সাহায্য নেয় না। আঙ্কেল, তাদের টাকার কোনো দরকার নেই, আমি 3 দিন পর আপনার বাসায় ভাড়া দিয়ে দেব। এই কথা বলে চলে যেতে নিলে বডিগার্ডের কথাই থেমে যায়। ম্যাম, আপনাকে কলেজে আমরা পৌঁছে দেব আমাদের গাড়ি করে। আপনি আমাদের গাড়িতে বসুন। একবার বলেছি, কথা কানে যায় না নাকি? আপনারা প্লিজ চলে যান। ম্যাম, আপনি যদি আমাদের গাড়িতে না গিয়ে রিক্সায় করে যান, আর এই কথা বস জানতে পারলে আমাদের আর চাকরি থাকবে না। আর আপনার সেফটির জন্যই বস আমাদেরকে আদেশ দিয়েছেন। প্লিজ ম্যাম, আপনি আমাদের সাথে চলুন। আমি আমার নিজের সেফটি মতো চলতে পারি, সেটা নিয়ে আপনাদের বসের মাথা না ঘামালেও চলবে। এই কথা বলে জাসমিন সেখান থেকে চলে যায়। বডিগার্ড এই কথা আজমলকে জানিয়ে দিয়েছে। আজমল এই কথা শুনে অনেক রাগ হয়। মাথা ঠান্ডা করে বডিগার্ডদের জাসমিনের ওপর নজর রাখতে বলে। জাসমিন কলেজ শেষ করে হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে কলেজ থেকে বেরিয়ে পড়ল। কিছু দূর আসার পর হঠাৎ করেই জাসমিনের সামনে একটা সাদা রঙের গাড়ি এসে থেমে যায়। জাসমিন এক পা পিছিয়ে যায়। গাড়ি থেকে 4 থেকে 5 জন লোক জাসমিনের সামনে এসে দাঁড়ালো। আপনারা কি চান? আমার পথ থেকে সরে দাঁড়ান। তোকে আমাদের সাথে করে নিয়ে যেতে এসেছি। তাই নাকি? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলে আসুন, চলে আসুন আমাকে নিতে। সেই লোকগুলো এই কথা শুনে একটু অবাক হলো। 2 জন লোক জাসমিনকে ধরতে আসার পরপরই জাসমিন ক্যারাটের মতো হাত ভাঁজ করে দুটো ঘুষি দিল। লোক দুটো 2 পা পিছিয়ে গেল। জাসমিন ওর গলার ওড়না কোমরে ভালো করে বেঁধে নিয়ে ক্যারাটে স্টাইলে দাঁড়িয়ে আছে। ওরা এটা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পরের 2 জন লোক জাসমিনকে ধরতে আসার পর জাসমিন 2 জনকে 2টা কিক দিল। লোক 2 জন কিছুটা দূরে গিয়ে পড়ল। প্রথম 2 জন লোক আবার জাসমিনকে ধরতে আসতে নিলে জাসমিন তাদের কাছে গিয়ে 4-5-6টা ক্যারাটে মার দিয়ে কাবু করে ফেলল তাদের। বাকি 2 জন লোক জাসমিনের কাছে আসতে সাহস পাচ্ছে না। ভয়ে ভয়ে সেই 2 জন লোক জাসমিনের কাছে আসার সাথে সাথে জাসমিন ওর পা দিয়ে তাদের মিটারে দেয় 2টা কিক। সেই লোকগুলো জোরে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। পরের 2 জন লোকের ভেতর থেকে একজন গান বের করে জাসমিনের দিকে তাক করে ধরে। জাসমিন
এটা দেখে জোরে হেসে দেয়। আরে বলদ, এটা তো খেলনা গান, এটা দিয়ে আমাকে ভয় দেখাতে পারবি না। পুলিশ কাকু, আরে পুলিশ কাকু আপনি? এই কথা বলে এদের পেছনে তাকায়। ওই লোকগুলো জাসমিনের কথা সত্যি মনে করে পেছনে তাকায়। এই সুযোগে জাসমিন হাতের গানটা ছিনিয়ে নিয়ে গেল এবং তাদের সামনে তাক করে বলল, এবার গানের কেরামতে দেখা পেলে? না বাছা, চটপট করে বলে ফেলে তো দেখি, তোমাদের কোন দামরা পাঠাইছে আমাকে হাইজ্যাক করতে? লোকগুলো এই কথা শুনে আর দেরি করলো না, গাড়িতে ওঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। ওই দাঁড়া, কই যাস? দাঁড়া বলছি, আর না হলে গান দিয়ে শুট করে দেবো। কে শুনে কার কথা? গাড়িতে উঠে বসে, জোরে টান দিয়ে সেখান থেকে চলে যায় ওরা। হারামিগুলো আসতে আমাকে হাইজ্যাক করতে। শোন, আমি হলাম ক্যারাটে মাস্টার, আমাকে হাইজ্যাক করার কথা ভাবা তো দূরে থাক, মাথায় আনবি না, মনে থাকে জানো। এখন এই খেলনা গানটা দিয়ে কি করব? হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দেই। জেসমিন গান ডাস্টবিনে ফেলে দিয়ে বাসায় চলে গেল।